স্যার এখানে জি তো স্যার। এন এর ভ্যালু বাড়লে বাড়তে থাকবে না? বাড়তে থাকলে কি হবে দেখো, আমি আলটিমেটলি C3, আরো যদি আরো এদিকে আসি C4, C5, আলটিমেটলি কি দিকে যাবে এটা? এই পয়েন্ট সার্কেলের দিকে যাবে না? স্যার এটা কি ডিক্রিজিং সিকোয়েন্স? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে তোমার কি হচ্ছে তোমার, তাহলে এখানে পয়েন্ট সার্কেলে বুঝতে যদি হয় পারছি তাহলে স্যার। ডায়ামিটার কি হয়ে যাবে? জিরো হয়ে 0 হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, এটাই বলছে। is called a center if there exists a neighborhood of zero which contains a countably infinite number of closed paths. প্রত্যেকটাই কি ক্লোজড পাথ, বুঝছো না? ক্লোজ পাথ। ঠিক আছে, C1 একটা পাথ, এটা ক্লোজ। C2 আরেকটা পাথ, C3 আরেকটা পাথ, এইভাবে আমরা আরো অসংখ্য পাথ, মানে ক্লোজ পাথ ড্র করতে পারি না? জি ধরো স্যার। C1 এখানে না ধরে আরো একে আরো আমি ওইখান থেকে C1 ধরতে পারতাম। আলটিমেটলি n এর মান যখন ইনফিনিটির দিকে যাবে তাহলে কি ডায়ামিটার কি হয়ে যাবে? কার দিকে অ্যাপ্রোচ করবে? 0 দিকে না? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তখন ওইটাকে আমরা সেন্টার বলবো। যেমন একটা প্রবলেম আমি আগে একবার করেছিলাম না, যে dx by dt is equal to y, জিরো। dx by dx, তখন ওইটা কি সেন্টার হয়েছিল না? হ্যাঁ। আচ্ছা, তারপর আসো, তখন আমরা এটাকে সেন্টার করবো। আচ্ছা, তারপর আসো অথবা আমরা সেন্টার বলতে পারি কি, এই এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আমরা আইগেন ভ্যালু বের করো, আইগেন ভ্যালু দিয়েও বলতে পারি যে এটা সেন্টার হবে, আইগেন ভ্যালু নেচার দিকে, তাই না? আইগেন ভ্যালু নেচার দিকে তো আমরা বলতে পারি কোন সেন্টার হবে কিনা, বলতে পারি না? ওই টেবিল পড়াইছিলাম না, একটা টেবিলে যে জি স্যার ল্যাম্বডা। বুঝতে পারছি। হ্যাঁ, এটা জাস্ট এখন এটা গ্রাফিক্যালি এর বিহেভিয়ারটা কি রকম এটা এখানে দেখেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, যা ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 of 1, এবার আর ওই সিস্টেমটা আমি লিখলাম না, 1 ওইটাকে বললাম। অফ দ্য ফলোইং ফিগার অফ 1 অফ দ্য ফলোইং ফিগার ইজ কল্ড এ স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, এই 0 0 পয়েন্টটাকে আমরা সিস্টেম 1 এর স্যাডেল পয়েন্ট বলবো এই ধরনের বিহেভিয়ার হলে। এখন এই ফিগারটাকে আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? কিভাবে এক্সপ্লেন করব? such a point may be characterized as follows. Number 1, it is approached and entered by two half line paths a ও b ও। দেখো a ও কোনটা? a ও b ও, ঠিক আছে? It is approached and entered by two half line paths a ও and b ও as t tends to কত? tends to infinity. আর these two paths forming the geometric curve AB, যেহেতু এটা AB, এটা একটা জিওমেট্রিক কার্ভ করবে, যেহেতু এটা ভেক্টরিয়াল ডিরেকশন আছে, বুঝতে পারছো? এই জন্য এটাকে বলবো আমরা জিওমেট্রিক কার্ভ বলতে পারি AB কে, ঠিক আছে? It is approached and entered by two half line paths AO, হ্যাঁ, AO and BO as t tends to কত? ইনফিনিটি। These two paths forming the geometric curve AB, ঠিক আছে? সিমিলারলি এটা হলো কত? 1, 2, it is approached and entered by two half line paths CO DU, ওই পাশে ফিগারটা, এখানে ফিগারটা আগানো দরকার ছিল। এইবার হলো কত? CO, CO কত? CO আর কত? কিউ, ঠিক আছে? দেখো, এটা এইটা বিউ এও এটা অ্যাপ্রোচ করতেছে আর এটা কি করতেছে? এন্টার করতেছে, মানে এখান থেকে বের হয়ে যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তারপর by half line paths C and U as t tends to minus কত? Infinity. These two paths forming the geometric curve CD.
মানে এই সিডি লাইনটাকে আমরা জিওমেট্রিক কার্ভ বলতে পারি, যেহেতু এটা ডিরেকশনাল কার্ভ মানে ভেক্টর, তাহলে এটাকে আমরা জিওমেট্রিক কার্ভ বলতে পারি। আচ্ছা, বিটুইন ফোর half line paths described in 1 and 2 there are four domains R1, R2 and R4, each containing an infinite family of semi hyperbolic like paths. দেখো এটা এই যে এখন তাহলে কয়টা রিজন পাচ্ছি আমরা? R1 একটা রিজন বলতে পারি, R2 একটা রিজন, R3 একটা রিজন, R4 একটা রিজন। ঠিক আছে, তাহলে এই রিজনের যে কাজগুলি এটা কি সেমি হাইপারবোলিক না? দেখো সেমি হাইপারবোলিক না? চারটা রিজন তো পাইছি, R1, R2, R3 আর R4। ঠিক আছে, এই চারটা রিজনের কাজগুলি কি সেমি হাইপারবোলিক না? এখন ডিরেকশন দেখো, ডিরেকশন গুলি কি হবে? এটা এদিকে গেছে এই লাইনটা, তাহলে এটার ডিরেকশন এগুলো হবে। এটা এদিকে আসছে, তাহলে এদিক থেকে এদিকে যাবে। ডিরেকশন এটা এটা হবে এই এটার সাথে, তাহলে এটা এদিকে থেকে দিয়ে যাবে। এটা এখানে আরো আরো অসংখ্য কার্ভ তুমি আঁকতে পারো এখানে। এই এটার ডিরেকশন হবে এই যে এদিকে এদিকে, আর R1 এ হবে তোমার এই এখান থেকে আসবে এদিকে। ঠিক আছে, দেখো এখান থেকে আইসা এটাকে কভার করতেছে। এই চারটা ডিরেকশনের কাজগুলি হবে সেমি হাইপারবোলিক পাথ। এখানে ফিগারটা আঁকানো দরকার ছিল। আচ্ছা, ইজ কন্টিনিউয়াস। হ্যাঁ বলো। স্যার অনেক তো ওয়েটিং রুমে ওয়েট করতেছে স্যার। ও রাইটিং রুমে তো নাই, আমি তো সবারই ইয়ে দিয়ে দিছি তো। এই আমি অ্যাকসেপ্ট করছি তো, 18 জন আছে, 18 জন কি করছে বুঝছো? 18 জন আছে, 18 জনে এখন ইয়েতে আছে, এপিক আছে। আর দেখো এই চারটা রিজনে কন্টেনিং এন্ড ইনফাইনাইট ফ্যামিলি অফ কি সেমি হাইপার, আমি দুইটা করে আসছি আসলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ ফ্যামিলি অফ সেমি হাইপারবোলিক লাইক পাথস which do not approach zero as t tends to infinity or t tends to minus infinity। দেখো এটা কিন্তু জিরোর দিকে কিন্তু অ্যাপ্রোচ হয় না। ঠিক আছে, ডু নট অ্যাপ্রোচ জিরো, জিরোর দিকে অ্যাপ্রোচ হয়। ফিগার ফিগার দেখো, দেখো এটা তো জিরোর দিকে অ্যাপ্রোচ হয় না, জিরোর দিকে অ্যাপ্রোচ হয়। না স্যার। হ্যাঁ হয় না, এই ফিগারটা ওইখানে আঁকার দরকার ছিল, তাহলে আর বারবার এখানে আঁকা যাবে। আচ্ছা, t tends to minus infinity, but which become asymptotic to one or another of the four half-line paths at t tends to infinity and t tends to minus infinity। অর্থাৎ asymptotic হয়, কারণ আমরা asymptotic কার্ভ কি, যদি তোমার কি হয় এই যে এটা asymptotic হবে না এই বরাবর, দেখো এই কার্ভগুলি কি এই কার্ভের জন্য এটা asymptotic হবে না? জি স্যার। আচ্ছা, নাম্বার 3, the isolated critical point 0 0 অথবা critical point বলতে পারো এখানে, যেহেতু মানে লিনিয়ার সিস্টেম অটোনোমাস সিস্টেম এর একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, এটা আইসোলেটেড। the isolated critical point 0 0 of 1 is called a spiral point অথবা focal point if there exists a neighborhood of 0 0 such that every path p in this neighborhood has the following properties। দেখো p defined path, path is p is defined, P is defined for all t greater than t naught or for all t less than t naught for some number কত t naught। আচ্ছা, p approaches কত 0 0 as t tends to infinity অথবা t tends to minus infinity। p approaches 0 0 in a spiral like manner। ঠিক আছে, winding around 0 0 an infinite number of times as t tends to infinity and t tends to minus infinity। তুমি দেখো স্টেবল স্পাইরাল পয়েন্ট, দেখো এটা কি হচ্ছে জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে তাই না?
দেখো এটা জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে না, আর এটা কি P approaches 0, 0 as t tends to infinity or t tends to minus infinity. And P approaches 0, 0 in spiral-like manners, winding around 0, 0, an infinite number of times as t tends to. এখন দেখো স্টেবল স্পাইরাল পয়েন্ট হলে এরকম হবে, ঠিক আছে? স্টেবল হলে তোমার এরকম হবে, এই জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। আর যদি আনস্টেবল স্পাইরাল পয়েন্ট হয়, আর স্পাইরাল মানে হলো তোমার এই যে আঁকা বাঁকা যে স্পাইরাল পয়েন্ট, আর এখানে হলো তোমার আনস্টেবল হলে এরকম হবে ডিরেকশনটা। অর্থাৎ এটা এইভাবে আইসা জিরোর থেকে এন্টার হয়ে যাচ্ছে, আর এটা হলো জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, ঠিক আছে? স্টেবল স্পাইরাল পয়েন্ট, এটা হলো আনস্টেবল স্পাইরাল পয়েন্ট। The isolated critical point 0, 0 of the system is called a node. If there exists a neighborhood of 0, 0 such that every path P in this neighborhood has the following property. P defined for all T greater than T naught or for all T less than T naught for some number T naught. P approaches 0, 0 as T tends to infinity or T tends to minus infinity. Or P enters 0, 0 as T tends to infinity or T tends to minus infinity. এখন দেখো স্টেবল নোড, দেখো এটা কিন্তু জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, তাই না? স্টেবল নোড আর এটা আনস্টেবল নোড, এটা কি এখান থেকে বেড়ে যাচ্ছে এন্টার করতে, ঠিক আছে? এটা অ্যাপ্রোচ করতে আর এটা হলো মানে আনস্টেবল নোড হলে এরকম হবে, ঠিক আছে? দেখো দেখো কিছু বুঝে আছে কিনা, এইটা এইরকম হলে তোমার হবে স্টেবল নোড, ঠিক আছে? আর আনস্টেবল নোড হবে এরকম হবে, ঠিক আছে? মনে রাখতে হবে। Given eto, determine the nature of the critical point eto. Find the general solution of the given autonomous system. Draw the phase diagram of the solution x t and y t with direction t. তাহলে given eto, তাহলে এখানে কম্পেয়ার করলাম আমরা ওই যে জেনারেল ইয়ার সাথে অটোনমাস সিস্টেম a এর মান 1, b এর মান 1, c এর মান 3, d এর মান কত -1. We see that u0 is the critical point of the autonomous system 1. এটা তো জানোই, এটা জানো না যে অটোনমাস সিস্টেমে লিনিয়ার অটোনমাস সিস্টেমে আর কি তোমার শুধু 0, 0 তার ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে the characteristic equation is কি lambda square minus a plus b into lambda plus at minus bc। এখানে মান বসানোর পর আমরা পাইলাম lambda এর মান plus minus 2. Since roads are real, unequal and opposite sign, so critical point 0, 0 is a saddle point and is unstable. দেখো এই কন্ডিশন হইলে স্যাডেল পয়েন্ট হয় এবং আনস্টেবল হয়। দেখো ক্লিয়ার আছে কিনা, কি এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে? জি স্যার। পরে আগাই। এখন আসলে জেনারেল সলিউশন। তাহলে এই সিস্টেমের সলিউশন দুই ভাবে করা যায়, একটা হলো আইগেন ভেক্টর বের করে করা যায়, আবার একটা এই এক্স এবং ওয়াই এর মান এই ফর্মে ধরে করা যায়। আমি দুই জায়গায় ধরে দেখাবো আজকে। So let the solution be of the form x is equal to a into e to the power lambda t, y is equal to b into e to the power lambda t. Then we get from 1 using 2. ওই যে x এবং y এর মান বসাই দিলাম,
ডিফারেন্সিয়েট করলাম লেফট সাইডে আর রাইট সাইডে x এবং y এর মান বসাই দিলাম। ক্লিয়ার? তাহলে এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম। এটা আমরা আগে করাইছি, রিঅ্যারেঞ্জ করলাম। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করার পর আবার একটু ই টু দি পাওয়ার ল্যামডা কমন নিলাম। যেহেতু ই টু দি পাওয়ার ল্যামডা নট ইকুয়াল 0, তাহলে এটা আমরা দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে ডিভাইড করার পর আমরা এটা পাচ্ছি। For non-trivial solution of the system, the coefficient of determinant of the coefficient of this system is equal 0. তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে ল্যামডার মান পাচ্ছি আমরা কত, +-2। তো আগে আমরা +-2 বের করছি, এটা না করলেও পারতাম। তারপর আমি এই পার্টের জন্য এটা আমরা দুইটা মেথডে বের করতে পারি, তো এই জন্য এটা হলো একটা মেথড আমি আলোচনা করছি, আরেকটা एग्जांपल অন্য মেথড আলোচনা করব। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? এটা তো আগে করাইছি। এবং তো ক্লিয়ার? জি স্যার। স্যার যদি ল্যামডার মান 2 হয়, তাহলে আমাদের ইকুয়েশন দেন 3 গিভস। 3 নাম্বার ইকুয়েশন থেকে পাই a - b = 0, 3b - 3a = 0। তাহলে এটা ইমপ্লাইজ করে a - b = 0, a = b। তাহলে a আর b সমান হলে আমি 1 1 ধরে নিতে পারি না? পারি স্যার। 1 1 ধরে নিতে হয়, কারণ এটা ফর্মুলা আছে, a এর নিচে 1, b এর নিচে 1 থাকলে a এর মান 1, b এর মান 1 ধরা যায়। কোন সমস্যা নেই, অন্য বেলেও ধরতে পারো, কোন সমস্যা নেই। আচ্ছা, if lambda is equal to 2, then 3 gives এত। তাহলে n থেকে পাই 3a is equal to -b, তাহলে implies a equal 1, b is equal to -3 ধরতে পারি না আমরা? জি স্যার। হ্যাঁ, আর অথবা এটাকে লিখতে পারি a by 1, b by -3। তাহলে ওই একটা কন্ডিশন আছে, এই ফর্মে থাকলে a এর মান 1 ধরা যায়, b এর মান -3 ধরা যায়, অথবা তুমি আরবিট্রারিলি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমার সলিউশন কি দাঁড়ালো দেখো, এই যে তাহলে x এর মান যদি আমি a ধরি, তাহলে x এর মান a ইকুয়াল e 2t, আবার y ইকুয়াল টু e কত, 2t, তাই না? আর x এর মান যদি তোমার এটা -2t, এটা -2t হবে। x এর মান আমরা বলছি কত, a ইনটু e 2t, b এর মান 1, b এর মান 1। না, এই দুইটা সলিউশন পাইছি, প্রথমটা এটা, দ্বিতীয়টার জন্য এটা পাবো না আমরা। a a আর b যখন 1 তখন পাবো এটা, আর যখন a এর মান 1, b এর মান -3 তখন এটা। তাহলে আমার দেয়ারফর দা জেনারেল সলিউশনটা কি হবে, x c1 * e 2t plus c2 * e 2t, y equal হবে c1 * e 2t minus 3 * c2 * e 2t। তাহলে এটাকে ভেক্টরিয়াল ফর্মে এইভাবে লেখা যায়, x y equals c1 * 1 1 * -2, c2 * 1 -3। কারণ এটা আর এটা একই জিনিস। দেখো এখান থেকে আমি এটা এখানে যেতে পারি, আবার এখান থেকে এটা লিখতে পারি। দেখো ক্লিয়ার কিনা? দেখো এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা? এই সাইড নোট লেখছি শুধু বোঝানোর জন্য, আর কি। এটা ব্র্যাকেটের ভিতরে যা আছে। স্যার আগের পেজটাতে একটু গেলে ভালো হয়। আগে এটা কয় নাম্বার পেজ, 6 না 5? হ্যাঁ, বলো কোন জায়গায় সলিউশন ফর্ম আমি এটা ধরেছি না? a এর মান 1, b এর মান 1 ধরলে ল্যামডার মান 2, তাহলে x ইকুয়াল টু কত, e2t, y ইকুয়াল কত, e2t। তাহলে এটা একটা পাইলাম। আবার ল্যামডার মান কত, যখন -2 তখন a এর মান পাইলাম 1, b এর মান কত, -3। তাহলে কি হবে, এখানে বসালে x ইকুয়াল টু e−2t, আর এখানে -3 * e−2t। ক্লিয়ার? জি স্যার। আর এখন জেনারেল সলিউশন এটা লিখলাম, এটাকে এই ভেক্টর ফর্মে লেখা যায়। এটা বুঝছো তো? হ্যাঁ, স্যার জেনারেল সলিউশনটা কিভাবে লিখলাম? এই জেনারেল সলিউশন দেখো, এই যে x, এখানে এটার x, এটার x, এই দুই জায়গায় লিনিয়ার কম্বিনেশন করো।
x এর জন্য এইটা একটা x, এখানে একটা x আছে, তাহলে জেনারেল সলিউশনটা কি হয়? লিনিয়ার কম্বিনেশন না? সিমিলারলি y এর জন্য এখানে পাইলাম ইন্টিজার 2 এটাকে c1 ধরলাম, আর এটা এখানে c2 ধরলাম, -2c2 দেখো বুঝছো কিনা? জি স্যার। দুইটা আলাদা আলাদা ভাবে সলিউশন, তাহলে x একটা সলিউশন, এখানে একটা সলিউশন, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনটা একটা সলিউশন, এই থিওরেমই আছে, তাই না? বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আসো আমরা এটা ফেজ ডায়াগ্রাম উইথ ভেক্টর ডিরেকশন কিভাবে আঁকি। দেখো 1 1 ভেক্টরটা যদি আমি ড্র করি, তাহলে এটা এই 1 1 টা এখানে হবে না? দেখো আমি সাইড নোট লিখলাম, এখানে 1, এটা 1 দিলাম, তাহলে এটা 1 1, তাই না? আর 1 3 যদি আমি ড্র করি, তাহলে কি হবে? এখানে 1 হলে এটা -3, এটা এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আসো, এখন আমার ব্যাপার হলো, আমার যখন t এর মান যখন ∞ দিকে যাবে, হ্যাঁ, তখন দেখো এই মানটা কি হয়ে যাবে? এই মানটা যাবে, এই ভেক্টরটা যাবে কার দিকে? 0 0 দিকে না? দেখো কি যদি, হ্যাঁ, কি যদি প্লাস ইনফিনিটির দিকে যায়, এটা কি যাবে 0 দিকে অ্যাপ্রোচ করবে না? জি স্যার। এই দেখো এটার ডিরেকশনটা আমি দেখাইলাম, এটা এদিকে, তাহলে তার এই ভেক্টরের অপোজিট ডিরেকশন হবে কি এদিকে না? 1 3 ডিরেকশন হলো এটা, তাহলে তার অপোজিট ডিরেকশনটা কি হবে? 0 সাপেক্ষে তো, তাহলে এই রেখাটা হবে না? দেখো কোনো কোশ্চেন আছে নাকি এখানে? স্যার 1 - 3 এর ডিরেকশনটা ভিতরের দিকে কি? হ্যাঁ দেখো 1 3 যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে এটা কি দিয়ে যাবে? এটা 0 0 দিকে যাবে না এই মানটা? জি স্যার। তাহলে এদিকে ডিরেকশন, আর তার অপোজিট ডিরেকশন কি হবে? এদিকে হবে না যে? জি স্যার। আর আর এটা যাবে কি 1 1 টা যাবে কি এদিকে যাবে না? দেখো 1 এর টা কি বাড়তে থাকবে না? তাহলে t যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে এই মান এটা কি বাড়তে থাকবে না? 1 1, তারপর 2 2 হবে, 3 3 হবে, তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকে হবে না? হ্যাঁ, স্যার। এদিকে। তার অপোজিটটা কি হবে? এদিকে হবে না? এটা যদি এদিকে যায়, তার অপোজিট ডিরেকশনটা তো এদিকে হবে। জি স্যার, এদিকেই হবে। হ্যাঁ, এখন আসো, তাহলে dy বাই dx আমরা কিভাবে পাই? dy বাই dx ইকুয়াল টু কি? dy বাই dt বাই dx বাই কত? dy বাই dx ইকুয়াল টু কত? dy বাই dt ডিভাইড বাই dx বাই dt, তাহলে ওই মান বসালে এটা পাবো না আমরা, 3x y x y। জি স্যার। আর এটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এর সলিউশনটা তুমি দেখবে পাবা এটা 3x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার ইকুয়াল কত? সি। এক্সাক্ট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারো না? জি স্যার। এর সলিউশনটা হবে, সি এর মান 0 হইলে তুমি দেখবা এই দুটা রেখা পাবা, ঠিক আছে? এই দুটা রেখা পাবা, আর ডিরেকশন তো আমরা দেখাইলাম ওই আমাদের ওই এই ভেক্টর দিয়া, ঠিক আছে? তাইলে এই দেখো সি এর মান 0 হইলে ড্র করবা, যখন তুমি এটা ম্যাথ দিয়ে করবা, দেখবা সি এর মান যদি 0 হয়, তাহলে এই দুটা রেখা পাবা। তারপর সি এর মান ডিফারেন্ট মানের জন্য তোমার এই চারটা রিজনে এরকম কাজ হবে, এবং ডিরেকশন গুলি কোন দিকে যাবে? তুমি দেখো এই রিজনে যদি আমরা আঁকি, দেখো এটা এদিকে গেছে, এদিকে গেছে, তাহলে এখানে যে প্যারাবোলিক হবে প্যারাবোলা, তাহলে এটার ডিরেকশন হবে তোমার এই যে এদিক থেকে এসে এদিকে যাবে, এখানে আর একটা এদিকে যাবে, আরো ড্র করতে পারো তুমি। সিমিলারলি এই রিজনে যদি আঁকো, তাহলে প্যারাবোলা মানে হাফ প্যারাবোলা গুলি তোমার কি হবে? ডিরেকশন এটা হবে তোমার এদিকে যাবে, এটা যাবে এদিকে, দেখো এটা এটার উপর, এই দুটার উপর নির্ভর করবে, এই দুটা ডিরেকশনের উপর। সিমিলারলি এই রিজনের ডিরেকশন এটা এটার উপর নির্ভর করবে, আর এই রিজনের ডিরেকশন নির্ভর করবে এইটা আর এটার উপর। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো না?
আর স্যাডল পয়েন্টের এরকম ছিল না বিহেভিয়ার ডেফিনেশনে? জি স্যার, বুঝতে পারছি। আর এগুলো তোমার গ্রাফ এটা তুমি বাই হ্যান্ড করা সম্ভব না, বুঝতে পারবে। তোমার এরকম হইলে তুমি এগুলি কম্পিউটার দিয়ে ম্যাথ ল্যাব দিয়ে এইগুলি করতে পারবে, দেখবা এই ধরনের ফিগারে হবে। আর সি এর মান 0 হইলে তুমি এই দুইটা রেখা পাবা, অরিজিন 0 বিন্দু পাবে। ম্যাথ ল্যাব দিয়ে এগিয়ে দেখো, এটা 6, এটা হলো 7। Obtain and scale the trace plane curves and determine the direction of the travel along the axis of the এটা অলরেডি আমি করাইছি, ওই যে সার্কেল একটা, বুঝছো? ওই যে প্রথম ইয়ার আগে একটা করাইছিলাম না, সার্কেল হয়েছিল, ওইটা এটা করবা তোমরা নিজেরা, এটা করা আছে, জি স্যার। বুঝতে পারছো? এটা অলরেডি করছি এর আগে আমরা, খেয়াল আছে কোন প্রবলেমটা? সার্কেল হবে, সার্কেল সার্কেল ডিরেকশন ফিল্ড দেখাইছিলাম না সার্কেলের, জি খেয়াল স্যার। আছে? হ্যাঁ, জি স্যার, এটা আগের ক্লাসে পড়ানো হয়েছে। এখন আছে, ঠিক হইবে, এটা একটু গুছাই লাগবে, তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা, আরেকটা কি, ফাইন্ড দ্য টেস্ট প্লেন সলিউশন অফ দ্য ফলোইং অর্ডার। টেস্ট প্লেন সলিউশন বলতে কি xt আর yt বের করা, ঠিক আছে? xt আর yt বের করা, তারপর আমরা ডিরেকশনও দেখাবো। আচ্ছা, তাহলে given এত 0 0 here a is equal to এত কম্পেয়ার করে পারলাম a b c d মান, we see that 0 0 is the critical point of the system 1, the characteristic equation is এত, এটা তো বারবার বলার কিছু নাই, তাহলে lambda এর মান পাইলাম 2 and -1, since roots are real unequal and opposite signs, so critical point 0 0, এটা না বোঝার কিছু নাই, 0 0 is saddle point and is unstable condition, কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, এখন ওই সিস্টেমটাকে দেখো, আমরা এইভাবে লিখতে পারি না dx by dt, এটা একটা ভেক্টর 3 - 2 2 - 2x, where x is equal to xy, তাহলে dx by dt is equal to ax, where a is equal to এত, এর মানটা লিখি না। দেখো ওই সিস্টেমটাকে আমরা এই ফর্মে লিখতে পারি না, ম্যাট্রিক্স ফর্মে। এখানে আমি অন্য মেথড ব্যবহার করবো, এই জন্য আমি এখানে আইগেনভেক্টর বের করার জন্য অন্য মেথড ব্যবহার করবো, এটা জানো এইগুলি অলরেডি। লিখতে পারি না সিস্টেমটা আমরা এই ফর্মে। জি আচ্ছা, let b equal xy, আর আইগেনভেক্টর তো কখনো 0 হবে না, be the eigenvector of a corresponding to lambda is equal to 2 and -2, then we get, তাহলে আমরা কি পাই বাই ডেফিনিশন? 3 minus lambda minus 2, 2 minus 2 minus lambda। তো আমরা কি করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করব, তাহলে ওইগুলি আমার দরকার নাই, ঠিক আছে? আমি সরাসরি এটা লিখতে পারি না বাই ডেফিনিশন, লিনিয়ার অ্যালজেব্রা এগুলো করে আসছো, এইজন্য আর ওইখানে আর ডিটেইলস দেখানোর দরকার নাই, লিখতে পারি না? জি স্যার, লিখতে পারি। লিখতে পারি। তাহলে if lambda is equal to 2, then we get from 2, lambda এর মান এখানে 2 বসাই দিলাম, তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখলাম, পাইলাম কি x - 2y = 0, মানে দুইটা ইকুয়েশনই সেম হবে। তাহলে x - 2y = 0, তাহলে x = কত? 2y। তাহলে y কে যদি আমি 1 ধরি, x এর মান কি হবে? 2 হবে। 2 হবে স্যার। 2 হবে। is an eigenvector of a corresponding to lambda is equal to 2, therefore 2 1 e to the power -2 is a solution of 1, এটা একটা সলিউশন হবে না? জি স্যার। এগুলো তো পড়াইছি আগে। আচ্ছা, if lambda is equal to -2 -1, we get from 2, ওই 2 তে আমরা lambda এর মান -1 বসাই পাই, এটা পাই। তাহলে এখানে দুইটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন সেম হবে, সেম ইকুয়েশন হলো 2x - y = 0, তাহলে y ইকুয়াল কত হলো? ওই, তাহলে x এর মান যদি আমি 1 ধরি, y এর মান পাবো কত? 2 পাবো না? জি স্যার। 2 is an eigenvector of a corresponding to lambda is equal to -1, therefore এত is a solution of 1, তাহলে therefore the general solution is xy is equal to c1 into this
প্লাস C2 ইনটু দিস, ঠিক আছে? এটা লিখতে পারি না? এই পর্যন্ত বুঝছো? বুঝছো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন দেখো dy বাই dx সমান সমান কি পাবো আমরা? dy বাই dt dy বাই dx বাই dt। তাহলে এটাকে এই ফর্মে লিখতে পারি না? 2x 2y 3x 2y। স্যার এখানে e⁻²t হবে না? কোন জায়গায়? c2 e⁻²t এখানে এখানে পরের টার্মটা। না, ল্যামডার মান কত? -1 না, একটা তো হলো 2 আর একটা হলো -1। ও এটা -1 হবে, এটা ভুল লিখছি, এটা এটা -2 হবে না, বুঝছো? তুমি জি ঠিকই বলেছো, এখানে এখানে এই যে এখানে ভুল করেছি আমি, এখানে হবে -t, আমি যেখানে কার্সর ধরেছি। ক্লিয়ার? জি স্যার। এই যে কারেকশনটা এটা হবে -t, এটা ভুল করেছে, এটা এখানে ঠিক আছে। আচ্ছা, এখন dy বাই dx এত, এটা এক্সাক্ট হবে না, তাহলে এটা কি একটা হোমোজিনিয়াস ইকুয়েশন না? হ্যাঁ, তো না, এটা কি একটা হোমোজিনিয়াস ইকুয়েশন? জি স্যার। এক্সাক্ট হবে না, তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনটা আমরা সলভ করতে পারবো। সলভ করলে এর সলিউশনটা যদি c এর মান 0 হয়, তাহলে এই দুইটা কার্ভ হবে, এই দুইটা লাইন হবে, ঠিক আছে? আর তোমার আর অন্যান্য মানের জন্য কার্ভগুলি এরকম হবে। এখন আমি ডিরেকশনটা আমি বোঝাচ্ছি। এখন তুমি দেখো প্রথম কি 2 1, তাহলে 2 1 আমার এখানে যদি 2 হয়, এখানে যদি 1 হয়, তাহলে এই পয়েন্টটা না 2 1, জি স্যার। আর 1 2 কোন জায়গায়? এই জায়গায় না? জি স্যার। p যদি ইনফিনিটি হয়, তাহলে এই 1 2 টা কার দিকে যাবে? 0-র দিকে। 1 2 হলো কোনটা? 1 2 এটা এটা 0 এর দিকে আসছে, ঠিক আছে? এই যে এখানে দেখাইছে এটা 0 এর দিকে আসছে, তাহলে তার অপোজিট ডিরেকশনটা কি হবে? এদিকে হবে না? জি স্যার। আর আর ওইটা কি হবে? ওইটা কি বাড়তে থাকবে, এটা যাবে এদিকে, তাই না? t যদি ইনফিনিটি দিকে হয় 2 1 কি হবে? এদিকে যাবে না? দেখো, এটা তো মান এই এই মানটা তো বাড়তে থাকবে, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই হলে 2 1 কে যদি মাল্টিপ্লাই করি পজিটিভ মান দিয়ে, তাহলে এটা কি এটা বাড়তে থাকবে না? জি স্যার। তার ডিরেকশনটা এদিকে হবে, আর অপোজিট ডিরেকশন হবে তোমার এদিকে। এই যে এটা এটা এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি, এদিকে হবে। এখন তুমি এটাকে সলভ করে যদি ম্যাথমেটিক্যাল ম্যাথ দিয়ে করে দেখবা এই ধরনের কার্ভ হবে, তাহলে ডিরেকশনটা এখন নির্ভর করবে তোমার এই লাইন আর এই 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 রিজনে, দুইটা রিজনে আমরা কার্ভ পাবো। এই রিজনের ডিরেকশনটা নির্ভর করবে এটা আর এটার উপর। দেখো, ঠিক আছে না? ডিরেকশন এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। সিমিলারলি এটা এই রিজনের ডিরেকশন নির্ভর করবে এটা আর এই লাইনের উপর। তাহলে এই দেখো, এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে ডিরেকশনটা। ক্লিয়ার? জি স্যার। স্যার এই গ্রাফগুলো কি পরীক্ষায় আসবে? তুমি যদি ইয়া থাকো, মানে তোমাকে এমন জিনিসই দেওয়া হবে যেটা মানে তুমি জানা, আর এগুলো তো ম্যাথ ল্যাব ছাড়া তুমি আঁকতে পারবে না, বুঝছো? মানে আইডিয়াটা পাইছো তো, মানে যেমন আমি সার্কেল হলে ইজিলি আমি আঁকতে পারবো, তাই না? হাইপার, যেমন ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসছে, তুমি তো এটা বুঝবা হাইপারবোলা, তাই না? জি স্যার, এরকম ইজি আসলে তো আঁকা যাবে। হ্যাঁ, এইটা কিন্তু মানে এখন তুমি কনসেপ্টটা তোমার আছে তো, আর তুমি এগুলি সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে এগুলি আঁকা যায়, ঠিক আছে? যেগুলি কমপ্লিকেটেড এগুলি সফটওয়্যার দিয়ে ডিরেকশন আঁকা যায়, ঠিক আছে? আর তুমি ম্যাথ ম্যাথ ল্যাব দিয়ে করতে পারো। তো পরীক্ষা সাধারণত যেগুলি জানা ওই রকম দেওয়া হয়, যেমন ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1, তারপর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 ফর্মে এইগুলো সার্কেল হাইপারবোলায় দেওয়া হয়, ঠিক আছে? কি এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। এখানে দেখো ভেক্টর গুলি এমন ভাবে ধরবা জটিল না, 1 2 2 1 এই ধরনের ধরবা, তাহলে একটা ডিরেকশন পাইলে তুমি তার
অপোজিট ডিরেকশনটা পেয়ে যাবা। বুঝতে পারছো? ওইটা ছিল আমার দিয়ে 9 নাম্বার পেজ না? এটা করবা dx বাই dt ডিভাইডেড এটা সিস্টেম, এটাকে করে দেখো এটা আসলে আলটিমেটলি আসবে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত আসছি। তাহলে এটা কি হাই প্যারাবোলা না? জি স্যার। হ্যাঁ প্যারাবোলা। তাহলে ল্যামডার মান 1 মাইনাস 1 ওইটার মতো সলিউশন বের করে এই দেখো জেনারেল সলিউশন এইরকম হবে। তারপরে এই যে কার্ভ রাখো, এখন তো হাই প্যারাবোলা জানোই। হ্যাঁ সরি, এই রিজনে আঁকা হয় নাই, এই রিজনে আই কিন্তু এই রিজনে এরকম হবে, এই ডিরেকশনটা হবে এইদিকে, ঠিক আছে? এদিক থেকে যাই এদিকে আসবে। এই রিজনের ছবিটা আঁকা হয় নাই, বাদ পড়ে গেছে, আঁকতে পারবো না? পারবো স্যার। আচ্ছা এটা পারবা তোমরা নিজেরা। আর দেখি একটা ক্লাস নিব শুক্রবার, নিয়ে শেষ করে দিব, ঠিক আছে? শুক্রবার দিন 9:30টায়, ঠিক আছে? স্যার এই স্টেবিলিটি অ্যানালাইসিস এগুলো কোন বই থেকে? এটা রোজের বইতে পড়ো, রোজের বই, ঠিক আছে? রোজের বইতে আছে, জি রোজের, স্যার। ঠিক আছে? তাহলে থাক, আবার শুক্রবার দিন 9:30টায় দিয়ে ওই দিন শেষ করে দিব, ঠিক আছে? নন লিনিয়ারি এটা পড়ায় আর একটু, এই চ্যাপ্টার পড়াইলে 1 বছর পড়ানো যাবে। এখন আইডিয়া নিয়ে গেলা, পরবর্তীতে তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা। আর এগুলো খুব ইম্পর্টেন্ট, যখন তোমরা মাস্টার্সে গিয়ে কাজ করবা তখন এগুলো একটু আইডিয়া এখন নিয়ে যাচ্ছি তো, তখন মানে এগুলো অ্যাপ্লিকেশনে কাজে লাগাইতে পারবে। যারা ওই বায়োলজি তোমার ডাইনামিক্যাল সিস্টেমে কাজ করবা। তো থাক আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এই রিজনের গ্রাফটা রেখে নিও, এটা এইরকম হবে, এইরকম ডিরেকশন দিকে যাবে। আর একটা কাজ এখানে আমি অসংখ্য আরো আঁকতে পারি, দুইটা দুইটা করে দেখাই, কারণ এইদিকে যত বাড়তে পারবে এক্স এর মানে কমতে থাকলে আরো আসবে, এদিকে এদিকে ওয়াই এর মান বাড়তে। তো থাক আজকে এই পর্যন্ত, আমি পাঠিয়ে দিব না এগুলি, ঠিক আছে? তাহলে শুক্রবার দিন 9:30টায় শেষ করে দিব, বাস। স্টপ করে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কি শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই, আবার শুক্রবার দিন 9:30টায় ওই দিন শেষ আচ্ছা করে স্যার। দেবো।